প্রথমেই তোমাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। ভিডিও দিতে একটু বেশি দেরি হয়ে গেছে। আসলে আজ সকাল 7টার দিকে আমি ভিডিও আপলোড করেছি। তোমরা যদি আমার ফার্স্ট চ্যানেলটা চেক করো তাহলে সেটা বুঝতে পারবে। কিন্তু বুঝতে পারছি না কেন ফার্স্ট চ্যানেলে ভিডিও ঠিকঠাক আপলোড হয়ে গেছে, অথচ সেকেন্ড চ্যানেলে একটা অদ্ভুত সমস্যা হয়েছে। সকাল থেকে দেখাচ্ছিল ভিডিও 0% আপলোড। তাই আপলোড ক্যান্সেল করে পিসি রিস্টার্ট দিয়ে আবার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও একই সমস্যা। এই কারণেই আমি এই ভিডিওটা 2 পার্টে দিচ্ছি। চিন্তা করো না, এই পার্টটা শেষ হওয়ার আগেই আমি সেকেন্ড পার্ট আপলোড করে দেব। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন ভিডিওটা এনজয় করো। হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং সিরিজ নিয়ে। যদি আপনি এর আগে কখনো সোর্ড স্লেভ দেখে থাকেন, তবে এই স্টোরিটি তার সাথে অনেকটা সিমিলার। ছোটবেলা থেকেই আমাদের হিরোর মেরিডিয়ানস ব্লক থাকার কারণে সে মার্শাল আর্টসের ট্রেনিং ঠিকঠাক করতে পারত না, যার কারণে তাকে সেক্টের একদম ছোটখাটো কাজগুলো করতে হতো এবং অন্য বাচ্চারা তাকে খুব বেশি বুলি করত। তখনই একদিন সে এমন কিছু পাওয়ার্স পায় যার কারণে তার মেরিডিয়ানস একদম ঠিক হয়ে যায় এবং সে পুনরায় মার্শাল আর্টস প্র্যাকটিস করতে শুরু করে। নিজেকে বুলি করা প্রতিটি বাচ্চাকে সে এবার উচিত শিক্ষা দিতে চলেছিল। যদি আপনাদের এই স্টোরি লাইন জবরদস্ত লেগে থাকে, তবে চলুন স্টোরিতে সামনে এগিয়ে যাওয়া যাক। সিরিজের স্টার্টিংয়ে আমরা আমাদের হিরো ইয়াং কাইকে দেখি, যার ফাইট তার সেক্টের বাকি ডিসাইপলসদের সাথে হচ্ছিল। একে একে সেই ডিসাইপলসরা মার্শাল আর্টসের এই ফাইট চলাকালীন তাকে খুব নির্দয়ভাবে মারতে থাকে। দূর থেকে কেউ তার এই ফাইটটি নোটিস করছিল এবং সে তার নামের ওপর চক্কর অর্থাৎ পয়েন্টস বেট লাগিয়ে যাচ্ছিল। এখন পর্যন্ত ইয়াং কালি নিজের লেভেলের সব ছেলেদের কাছে ফাইটে হেরে যাচ্ছিল। মার খাওয়ার কারণে তার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল এবং সে আনকনশাস হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তার এল্ডারও তার এই অবস্থা দেখার পর খুব বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যান। ফাইটে তার এই উইক পারফরমেন্স দেখার পর লিং প্যাভিলিয়নের এল্ডার তাকে নিজের পিকে ডাকেন। সেখানে যাওয়ার পর তিনি ইয়াং কাইয়ের মেরিডিয়ানস এবং বোনস চেক করেন এবং খুব রাগের সাথে বলেন, তোমার বোনস ছোটবেলা থেকেই খুব উইক এবং তুমি মার্শাল আর্টস প্র্যাকটিস করার জন্য একদমই সুটেবল নও। তাই ভালো হবে যদি তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই মাউন্টেন থেকে নিচে চলে যাও। এল্ডারের এই কথা শোনার পর ইয়াং কাই খুব বেশি ঘাবড়ে যায়। সে মাস্টারের কাছে রিকোয়েস্ট করছিল, প্লিজ মাস্টার, আমাকে প্র্যাকটিস করতে দিন, আপনি আমাকে সেক্ট থেকে বের করে দেবেন না, আমি মন থেকে মার্শাল আর্টসের স্কিলস শিখতে চাই। এটি শুনে এল্ডার ইয়াং কাইকে জানান যে সেক্ট রুল অনুযায়ী তুমি যদি এখান থেকে না যেতে চাও, তবে তোমাকে এই সেক্টে থাকার জন্য এখানকার ছোটখাটো কাজগুলো করতে হবে। তোমাকে প্রতিদিন এখানে থাকা এবং প্র্যাকটিস করার জন্য একজন স্লিভের মতো খাটতে হবে। তুমি কি এর জন্য তৈরি? ইয়াং কাইয়ের শুধু মার্শাল আর্টস এবং কাল্টিভেশন শেখার নেশা ছিল, তাই সে খুশি মনেই রেডি হয়ে যায়। ইয়াং কাই তো মাস্টারকে ধন্যবাদ দিচ্ছিল তাকে সেক্টে থাকতে দেওয়ার জন্য, কিন্তু মাস্টার তাকে পরিষ্কার জানিয়ে দেন, দেখো ছেলে, যদি তুমি 3 বছরের মধ্যে বডি টেম্পার্ডের 3rd লেভেল ব্রেক থ্রু না করতে পারো, তবে তোমাকে সব সময়ের জন্য এই সেক্ট থেকে এক্সপেল করে দেওয়া হবে। শোনার পর যে তার কাছে 3 বছর সময় আছে, সে বলে, মাস্টার, যদি আমি 3 বছরেও বডি টেম্পার্ডের 3rd লেভেলের উপরে উঠতে না পারি, তবে আপনাকে আর কিছু বলার প্রয়োজন হবে না, আমি নিজেই এই সেক্ট ছেড়ে চলে যাব। কিছুদিন পরের একটি সিন দেখানো হয়, যেখানে ইয়াং কাইকে একজন ডিসাইপল লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করেছিল এবং সে সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফাইটের জন্য রেডি হয়ে যায়। যেখানে সে নিজেকে ইন্ট্রোডিউস করে বলে, আমি ইয়াং কাই, বডি টেম্পার্ডের 3rd লেভেলে আছি। তার সামনের অপোনেন্ট দেখতে খুব বেশি অ্যারোগেন্ট লাগছিল। সে নিজেকে ইন্ট্রোডিউস করে বলে, আমার নাম জো ডিংজন এবং আমি বডি টেম্পার্ডের 5th লেভেলে আছি। তাদের দুজনের লেভেল শোনার পর সেখানে উপস্থিত ডিসাইপলসদের মধ্যে থেকে একটি মেয়ে বলে, এটা তো কতটা আনফেয়ার, তাই না? একজন 5th লেভেলের ছেলে একজন 3rd লেভেলের ছেলের সাথে ফাইট করছে। এই ফাইটে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে জয় কার হতে চলেছে।
এখানে আমরা জানতে পারি যে অন্য বাচ্চারা ইয়াং কাইকে কতটা নিচু নজরে দেখে, কারণ তাদের মধ্যে একজন বলছিল, তুমি কি জানো না যে ইয়াং কাই আর জো ডিংজুন দুজনেই ক্লাসমেট, তাই তারা একে অপরকে চ্যালেঞ্জ করতেই পারে। এছাড়া তুমি কি জানো না যে ইয়াং কাই ছাড়া আমাদের পুরো সেক্টে আর কোনো ডিসাইপেলই 3rd লেভেলে পড়ে নেই, তাই সবাই তাকেই লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে, কারণ তাকে হারিয়ে পয়েন্টস জোগাড় করা খুব সহজ। ইনফ্যাক্ট আমি তো নিজেও কিছুদিনের মধ্যে তাকে চ্যালেঞ্জ করে নিজের পয়েন্টস বাড়িয়ে নেব। তার কথা শোনার পর সেখানে অন্য আরেকজন ডিসাইপল এসে বলে, আসলে তোমার সাহস কি করে হলো আমার কাছ থেকে আমার পয়েন্টস চুরি করার? সেক্ট রুল অনুযায়ী তুমি প্রতি 5 দিনে কোনো না কোনো ডিসাইপলকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করতে পারো, তাই 5 দিন পর আমি নিজে ইয়াং কাইকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করব। তবে আজ আমি ওর এই রেকর্ড ভেঙে দেব। এই কথা বলে সেই ছেলেটি ইয়াং কাইকে জমিয়ে ধোলাই করছিল। ইয়াং কাই সেই ছেলেকে হারাতে সফল না হলেও সে হার মানছিল না। দূর থেকে এই ফাইট একটি মাস্কড মেয়ে নোটিস করছিল, যে সবার ফাইট নোটিস করে এবং বিজয়ীকে পয়েন্টস দেয়। সেও ইয়াং কাইয়ের সাহস দেখার পর সমানভাবে অবাক ছিল। সেখানে উপস্থিত কেউই বুঝতে পারছিল না যে এত মার খাওয়ার পরেও এই ছেলেটি পুনরায় লড়াইয়ের জন্য কিভাবে দাঁড়িয়ে পড়ছে। এখানে 3rd লেভেলে থাকা সত্ত্বেও ইয়াং কাই নিজের অপোনেন্টকে অতিষ্ঠ করে তুলেছিল, যে কারণে রেগে গিয়ে তার অপোনেন্ট জো তাকে তুলে মাটিতে আছাড় মারে। অন্য বাচ্চারা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তারা ভাবছিল, এই ছেলের কি মরতে ভয় লাগে না? এত খারাপ অবস্থা হওয়ার পরেও ও হার মানছে না। তার এত খারাপ অবস্থা দেখেও কারোর মনে দয়া হচ্ছিল না, বরং তারা সবাই বেটিং করতে শুরু করে যে চলো দেখি ও আর কত রাউন্ডস টিকে থাকতে পারে। তারা সবাই সেখানে বোর্ড নিয়ে বসে যায়। তাড়াতাড়ি বলো, ও আর কত রাউন্ডস টিকবে? যদিও এটা একদমই সাসপেন্স নয় যে কে জিতবে, বিজয়ী তো আমাদের জয়ী হবে, কিন্তু আমরা ব্যাট শুধু ওর রাউন্ডসের ওপর লাগাবো, বুঝেছ? এটি বলার পর তারা সেখানেই ইয়ং কাইয়ের নামে বেটিং শুরু করে দেয়। এত জঘন্যভাবে মার খাওয়ার পরেও ইয়াং কাই আবার উঠে দাঁড়িয়ে ফাইটের জন্য রেডি হয়ে যায় এবং সে সেই একই এনার্জি এবং উৎসাহের সাথে ফাইট করছিল। এটি দেখার পর তার অপোনেন্ট বলতে থাকে, তোর মধ্যে এখনো সাহস আছে যে তুই আমার সাথে লড়বি? স্টার্টিংয়ে তো ইয়াং কাই তার সব অ্যাট্যাকস ডজ করছিল, কিন্তু সেই ছেলেটি নিজের পুরো শক্তি লাগিয়ে একটি জবরদস্ত পাঞ্চ মারে, যেটির আঘাতে ইয়াং কাইয়ের মুখ থেকে ব্লাড বেরিয়ে আসে। তার এই অবস্থা দেখে সেই মেয়েটিও খুব বড় ধাক্কা পায় যে এই ছেলেটি এখনো হার মানতে রাজি নয়। অন্যদিকে ইয়াং কাই নিজেকে এই বলে মোটিভেট করছিল, তুমি পরিষ্কার দেখলে না যে ওর হাত ধীর হয়ে আসছিল, তার মানে তুমি আবারও ফাইট করতে পারবে। অন্যদিকে জু এমনভাবে বিহেভ করছিল যেন সে ফাইনালি এই ফাইট জিতে গেছে, কিন্তু তখনই সবার আশায় জল ঢেলে দিয়ে আমাদের ইয়াং কাই আবার উঠে দাঁড়িয়ে পড়ে। বাচ্চারা তাকে পুনরায় জ্ঞান ফিরতে দেখে বলে, মনে হচ্ছে এবারও নতুন রেকর্ড তৈরি করবে। তারা ইয়াং কাইয়ের এই উইল পাওয়ার দেখে হাসছিল যে এত মার খাওয়ার পরেও আবার মার খাওয়ার জন্যই দাঁড়িয়ে পড়ছে। বডির প্রতিটি অংশে ইনজুরি থাকা সত্ত্বেও সে নিজেকে সামলে নিয়ে জুকে বলে, এসো আবারও ফাইট করি। জু তখন অতিষ্ঠ হয়ে যায়, ও তো আমার পিছুই ছাড়তে চাইছে না, ওকে এবার আমি ভালো শিক্ষা দেব। তাদের দুজনের ফাইট আবারও কন্টিনিউ হয়। দূর থেকে যে মেয়েটি তাদের ফাইট অবজার্ভ করছিল, সে জানায় যে গত 3 বছরে প্রতি 5 দিন পর পর কোনো না কোনো স্টুডেন্ট ইয়াং কাইকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে দেয়। 3 বছর ধরে এত কঠিন পরিশ্রম করার পরেও তার বডিতে কোনো প্রগ্রেস নজরে আসছে না। এটি তার 148তম ম্যাচ এবং এর রেজাল্টও আমার মতে আগের মতোই হবে। সেই মেয়েটিরও ইয়াং কাইয়ের জন্য খুব খারাপ লাগছিল। ঠিক তখনই ইয়াং কাই ফাইনালি নিজের পুরো বডির পাওয়ার ইউজ করে একটি জবরদস্ত কেক জোকে মারে, যার ফলে তার অবস্থা খারাপ হয়ে যায়। বাচ্চাগুলো এটা দেখে হতবাক হয়ে যায়। তারপরই তারা জোকে নিয়ে হাসাহাসি শুরু করে। তারা বলতে থাকে, কি এখন কি তুমি এমন একটা ছেলের কাছেও হারবে যাকে তুমি আগেই অর্ধেক মেরে ফেলেছ?
নিজের অপমান সহ্য করতে না পেরে জোয়ের ভেতরে ভয়ঙ্কর রাগ জমে ওঠে। সে সরাসরি ইয়াংকাইয়ের গলা চেপে ধরে বলে, মনে রাখ, এখনো যদি হার মেনে না নাও তাহলে আমি তোকে মেরে ফেলব। এই কথা বলেই সে ইয়াংকাইকে তুলে নিয়ে ভীষণ নিষ্ঠুরভাবে মাটিতে আছড়ে ফেলে। কিন্তু তবুও ইয়াংকাই হার মানে না। সে আবার দাঁড়িয়ে যায়। এটা দেখে শুরুতে যে মেয়েটা তার ব্যাপারে কথা বলছিল সে বলে ওঠে, ইয়াংকাই, হার মেনে নাও, এত হার্ডওয়ার্ক করার কোনো দরকার নেই, তুমি এই ফাইট জিততে পারবে না। ওদিকে জো ইয়াংকাইয়ের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, দেখছি এটা সহজে মানবে না। সে দ্রুত সামনে এগিয়ে সে পাঞ্চ মারতে উদ্যত হয়। ঠিক সেই সময় ইয়াংকাইও নিজের শরীরের সমস্ত শক্তি একত্র করে এক ভয়ঙ্কর পাঞ্চ ক্রিয়েট করে ফেলে। দেখে মনে হচ্ছিল এই এক পাঞ্চ দিয়েই সে ফাইট জিতে নেবে, কিন্তু বাস্তবটা ঠিক উল্টো হয়। জুয়ের হাত থেকে আসা এক ভয়াবহ কিক সে এমনভাবে খায় যে পাথরের সঙ্গে ধাক্কা লেগে ফাইনালি সে আনকনশাস হয়ে যায়। এমন অবস্থাতেও বাচ্চাগুলো তার প্রতি এক ফোঁটাও দয়া দেখায় না, বরং তারা বলে, কি হারামি, যখন হারতেই হতো তখন আগে হারতে পারতিস না, এই ছেলেটা আমার সব টাকা ডুবিয়ে দিল। এই কথা বলার পর সবাই মিলে নিজেদের রাগ তার ওপর ঝাড়তে থাকে। তাদের মধ্যে একজন তো তাকে কিক মারার জন্য এগিয়ে যায়। ঠিক তখনই সেই মেয়েটা একটা পাথর ছুঁড়ে তাকে ফেলে দেয়। সে হতভম্ব হয়ে যায়। আমি তো ওকে মারতে যাচ্ছিলাম, তাহলে হঠাৎ করে এর সামনে নীল ডাউন কেন করলাম? এতক্ষণে অন্যদিকে ডিসাইপল বুঝে যায়, মনে হচ্ছে তাদের দূর থেকে মনিটর করা হচ্ছে। গাইজ, একটু টেকনিক্যাল সমস্যার কারণে ভয়েসটা চেঞ্জ করা হয়েছে, তাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই কাজটা নিশ্চয়ই তাদেরই। সে নিজের লোকদের বলে, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চলো, যদি তারা দেখে ফেলে আমরা এখানে এসব করছি তাহলে আমাদের পয়েন্টস কেটে নেবে। চলে যেতে যেতে তারা ফিসফিস করে বলছিল, সে কি ওকে হেল্প করতে চায় নাকি? সবাই চলে যাওয়ার পর মেয়েটা ইয়াংকাইকে ধরে নিয়ে গিয়ে একটা গাছের সাথে ঠেস দিয়ে বসিয়ে দেয়। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ইয়াংকাইয়ের প্রতি তার খুব বেশি কনসার্ন আছে। সে তাকে সামলাতে সামলাতে বলে, পাগল ছিলে, প্রতিবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা উচিত না, নইলে একদিন এরা সত্যিই তোমাকে মেরে ফেলবে। এই কথা বলতে বলতে সে তার হাতে একটা মেডিসিন তুলে দেয়। তারপর আবার বলে, আমি বুঝতেই পারি না প্রতিবার পাওয়ারফুল অপোনেন্টের ফাইট অ্যাকসেপ্ট করার মানে কি। এই ছেলেটা প্রতিবার নিজের লাইফ রিস্কে ফেলে দেয়, কিন্তু কোনো প্রগ্রেস করতে পারে না। সে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোমার কি কম্পিটিশনের মরে যাওয়ার কোনো ভয় নেই? সবাই চলে যাওয়ার অনেক পর ইয়াংকাইয়ের হুঁশ ফিরে আসে। ভীষণভাবে ইনজার্ড থাকার কারণে সে সকাল থেকে সন্ধে পর্যন্ত সেখানেই পড়েছিল। হুঁশে ফিরে নিজের অবস্থা দেখে তার প্রচণ্ড রাগ হয়। আমি আবার হেরে গেলাম। তার হাতে তখনও সেই মেয়ে দেওয়া মেডিসিন বটলটা ছিল। এটা দেখে সে মোটেও সারপ্রাইজ হয় না। সে ধীরে বলে, আমি জানি না তুমি কে। আমার ইনজুরিজ হিল করার পর তুমি সবসময় এইভাবেই মেডিসিন দিয়ে চলে যাও। আমার সবচেয়ে খারাপ লাগে তখন যখন তুমি আমাকে দেখছো আর আমি প্রতিবার হেরে যাচ্ছি। আমি একবার ফাইট জিততে চাই, শুধু তোমাকে দেখানোর জন্য। আমি চাই তুমি যেন খুশি হও। ফিরে যাওয়ার সময় সে কাঠের বোঝাটা তুলে নেয়, কিন্তু তার ভেতরে একটা ভয় ছিল। 3 বছর প্রায় শেষ হয়ে আসছে, আর এখনও সে ব্রেক থ্রু করতে পারেনি। যদি তাকে সেক্ট থেকে বের করে দেওয়া হয় তাহলে হয়তো সে আর কখনো সেই মানুষটাকে দেখতে পাবে না। এই চিন্তা মাথায় নিয়ে সে সোজা নিজের বাড়ির দিকে রওনা হয়। সেক্টের বাইরে তাকে থাকার জন্য দেওয়া হয়েছিল একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর। সেখানে পৌঁছে সবার আগে সে মেডিসিনটা পানিতে মিশিয়ে নেয়। তারপর নিজের ক্ষতগুলো পরিষ্কার করতে শুরু করে। ক্ষত বেশি থাকার কারণে ছুতেই অসহ্য পেম শুরু হয়। চরমভাবে ইনজোর্ড আর ক্লান্ত হয়ে পড়ায় সে বিশ্রামের জন্য বিছানায় শুয়ে পড়ে। ঠিক তখনই তার ক্ষত থেকে বের হওয়া রক্ত তার মাথার নিচে থাকা পাথরটা অবজর্ব করে নেয়। ইয়াংকাই বুঝতেই পারে না
তার ব্লাড ড্রপের কারণেই সেই পাথর নিজের স্পিরিচুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলেছে। অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথেই সেই পাথরটা ভীষণ দ্রুত গ্লো করতে থাকে। মাথার পেছনে স্পিরিচুয়াল পাওয়ারের উপস্থিতি অনুভব করতেই ইয়াং কাইয়ের ভেতরে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ে। হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে উঠে বসার মুহূর্তেই সে যেন সম্পূর্ণ অন্য একটা জায়গায় টেলিপোর্ট হয়ে যায়। চারপাশটা তার কাছে ভীষণ অদ্ভুত লাগছিল। ওই জায়গায় একমাত্র যেটা ছিল সেই স্পিরিচুয়াল স্টোন। ওটা দেখা মাত্রই ইয়াংকাই চিনে ফেলে, কিন্তু সে বুঝতে পারছিল না যে পাথরটা সে পিলোর মতো ব্যবহার করছিল সেটা হঠাৎ করে এত গ্লো করছে কেন। নিজের কিউরিওসিটি শান্ত করার জন্য যেই মুহূর্তে সে পাথরটা টাচ করতে যায়, ঠিক তখনই স্টোনটা আবার তার হাতের ওপর থাকা ব্লাড অ্যাবজর্ব করে নেয়, আর তার চোখের সামনে ভেসে ওঠে কিছু গোল্ডেন ওয়ার্ডস। সেই ওয়ার্ডস পড়ার পরই ইয়াংকাই বুঝে যায় এটা কোনো সাধারণ পাথর নয়, বরং এটা একটা সিক্রেট বুক, আর সেটা এনশিয়েন্ট টাইমের। এই বুকের ভেতরে মার্শাল আর্ট সম্পর্কিত অসংখ্য হিডেন টেকনিক রয়েছে। বুকটা নিজের করতে চেয়ে সে সেটার পেছনে দৌড়াতে শুরু করে। এখানেই আমাদের দেখানো হয় রিয়েল ওয়ার্ল্ডে তার বডি তখনও মাটিতে পড়ে আছে, আর সে যা দেখছে সবটাই এক ধরনের ড্রিম স্টেটে। বুকের পেছনে দৌড়াতে দৌড়াতে ইয়াংকাই এসে পৌঁছায় এক ক্লিফের কিনারায়। আরেক কদম নিলেই সে নিচে পড়ে যাবে, ঠিক তখনই তার পেছনে ডিংজুন আপিয়ার হয়। একটা পাঞ্চ মেলে সে ইয়াংকাইকে ক্লিফের নিচে ঝুলিয়ে দেয়। তারপর ঠান্ডা গলায় বলে, বাঁচতে চাইলে তোমাকে হার মানতে হবে, তাহলেই আমি তোমাকে উপরে টেনে তুলব। কিন্তু ইয়াংকাই স্পষ্টভাবে বলে, না, আমি নিজেই উপরে উঠে আসব, তোমার হেল্পের দরকার নেই। এই কথা ডিংজুনের একদমই পছন্দ হয় না। সে ইয়াংকাইয়ের হাতের ওপর নিজের পাঁচ চেপে ধরে এবং বলে, হার না মানা পর্যন্ত আমি তোমাকে উপরে উঠতে দেব না। এতক্ষণে ইয়াংকাই বুঝে যায় কিছু একটা গড়বড় আছে, কারণ যদি এটা সত্যিকারের জুও ডিংজুন হতো তাহলে তাকে হারানোর পর সে চুপচাপ এখান থেকে চলে যেত। ইয়াংকাই গম্ভীর গলায় বলে, সত্যি করে বলো, তুমি আসলে কে? এই প্রশ্ন শুনে সেই ইলিউশন ঠান্ডা হেসে বলে, আমি যেই হই না কেন, যদি তুমি হার না মানো তাহলে আমি তোমাকে মেরে ফেলব। এই কথা বলেই সে লাথি মেরে ইয়াংকাইকে ক্লিফ থেকে নিচে ফেলে দেয়। ক্লিফ থেকে পড়ে সে সোজা পানিতে আছড়ে পড়ে। পানির ভেতরে ঢোকার সাথে সাথেই একটা স্পিরিচুয়াল চেইন তাকে ট্র্যাপ করে ফেলে। বাঁচার জন্য ইয়াংকাই প্রাণপণে ছটফট করতে থাকে। স্পিরিচুয়াল চেইনটা দ্রুত তার গলা চেপে ধরতে শুরু করে, আর ধীরে ধীরে তার ব্লাড অ্যাবজর্ব করতে থাকে। ইয়াংকাইয়ের ব্লাড অ্যাবজর্ব করার পর স্পিরিচুয়াল চেইনটা ভীষণ দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে ইয়াংকাই চেইনটা ভেঙে উপরে উঠে আসে। একই সময়ে পানির ভেতরে আমাদের দেখানো হয় আরও একটা স্কেলেটন, যেটাও সেই একই স্পিরিচুয়াল চেইন দিয়ে ট্র্যাপ ছিল। কিন্তু ইয়াংকাইয়ের ব্লাডের কারণে চেইন দুর্বল হয়ে যাওয়ায় সেই স্কেলেটনটাও মুক্ত হয়ে যায়। বাইরে উঠে এসে সেই স্কাল বডি ইয়াংকাইকে বলে, শুধু তোমার কারণেই আমি আজ মুক্ত হয়েছি। ইয়াংকাই জিজ্ঞেস করে, তুমি কে? সে উত্তর দেয়, আমি একটি স্কাল মনস্টার। বহু বছর ধরে আমি এই স্টোনের ভেতরে ট্র্যাপ হয়েছিলাম, কিন্তু তোমার ব্লাডের কারণে আমি ফাইনালি মুক্ত হয়েছি, আর এখন আমি তোমার বডি দখল করব। এই কথা বলেই সেই ইয়াংকাইকে চেপে ধরে তার স্পিরিচুয়াল এনার্জি অ্যাবজর্ব করতে শুরু করে, যাতে সে পুরোপুরি তার বডি কন্ট্রোল করতে পারে। স্কাল মনস্টার ঠান্ডা গলায় ইয়াংকাইকে বলে, যত তাড়াতাড়ি সম্ভব গিভ আপ করে দাও, তাহলে তোমার জন্য ডেথ সহজ হবে। কিন্তু ইয়াংকাই একদমই গিভ আপ করতে রাজি হয় না। ঠিক তখনই সেখানে আর একটা স্পিরিচুয়াল এনার্জি অ্যাপিয়ার হয়। ওটা ইয়াংকাইকে বোঝাতে থাকে, যতক্ষণ তুমি গিভ আপ না করছো এই দুনিয়ার কোনো কিছুই তোমাকে হারাতে পারবে না। তার কথাগুলো ইয়াংকাইকে নিজের পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দেয়। সে বুঝতে পারে এখানে পৌঁছাতে তাকে কতটা হার্ডওয়ার্ক করতে হয়েছে, আর এইভাবে সে কখনোই হার মানতে পারে না।
স্কালের বোন বডি তাকে অ্যাবজর্ব করার আগেই ইয়াং কাই নিজের উইল পাওয়ারকে এতটাই স্ট্রং করে তোলে যে উল্টো তার বডি থেকেই স্কাল ধীরে ধীরে অ্যাবজর্ব হতে শুরু করে। অল্প অল্প করে ইয়াং কাইয়ের বডি পুরোপুরি সেই বোন বডি অ্যাবজর্ব করে ফেলে। এর ফলস্বরূপ তার বডি থেকে এক্সট্রিম অ্যামাউন্টের স্পিরিচুয়াল এনার্জি রিলিজ হতে থাকে। সে নিজেকে আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল অনুভব করছিল। এরপর আমাদের দেখানো হয় ইয়াং কাইয়ের চোখ হঠাৎ করে তার বিছানার ওপর খুলে যায়। নিজেকে একদম সেফ অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখে সে বিশ্বাসই করতে পারছিল না। সে ভাবে, আমার সঙ্গে যা কিছু ঘটল সব কি একটা ড্রিম ছিল? কিন্তু পর মুহূর্তেই স্কাল মনস্টারের ঝলক আর সেই সাথে বিছানার পাশে রাখা স্টোনটাও সে আর খুঁজে পায় না। তখনই সে বুঝে যায় তার সাথে যা কিছু হয়েছে সবই রিয়ালিটি। এর মানে সে সত্যিই স্কাল মনস্টারকে অ্যাবজর্ব করেছে, আর সেই কারণে তার বডি পুরোপুরি হিল হয়ে গেছে। ইয়াং কাই অনুভব করে তার কাল্টিভেশন আগের তুলনায় অনেকটাই বেড়ে গেছে। এটা চেক করার জন্য সে কয়েকটা মার্শাল আর্ট মুভ ট্রাই করে, কিন্তু হঠাৎ করেই বডি হেভি হয়ে যাওয়ার অনুভূতি পেয়ে সে নিচে পড়ে যায়। তার বিশ্বাস হচ্ছিল না তার বডিতে এত চেঞ্জেস কিভাবে আসছে। এর কারণ জানার জন্য সে আবার সেই সিক্রেট বুক খুঁজতে চায়। আর ঠিক সেই মুহূর্তেই বুকটা নিজে থেকেই তার হাতে চলে আসে। এটা দেখে ইয়াংকাই ভীষণ অবাক হয়ে যায়। এই বুক যেন তার থটস অনুযায়ী কাজ করছে। এখন সে পুরোপুরি শিওর হয়ে যায় এই বুক আসলে একটা সিক্রেট ট্রেজার। এটাকে বলা হয় সোল স্টোন। তার সেক্টের ভেতরে এই সিক্রেট ট্রেজার খুবই ফেমাস ছিল, কিন্তু কেউই জানত না এটা আসলে কোথায় রয়েছে। বলা হয় এই সিক্রেট ট্রেজারের ভেতরে বিশাল স্পেস রয়েছে, এখানে যে কোনো কিছু স্টোর করা যায়। ইয়াংকাই ধীরে বলে, তাহলে কি এই বুকটাই সোল স্টোন দিয়ে তৈরি? এই কারণেই কি আজ পর্যন্ত কেউ এটা খুঁজে পায়নি? সে তাড়াতাড়ি নিজের রুমের দরজা বন্ধ করে দেয় আর বলে, যদি কেউ জানতে পারে যে এই সিক্রেট ট্রেজার আমার কাছে আছে, তাহলে ওরা সবাই এটা আমার কাছ থেকে ছিনিয়ে নেবে। যেহেতু এই ট্রেজার আমাকে চুজ করেছে, তাহলে এর সব হিডেন পাওয়ার আমাকে চেক করতেই হবে, এর আগে যেন কেউ কিছু জানতে না পারে। ইয়াংকাই দুর্বল হলেও সে ভীষণ ক্লেভার। সে দ্রুত বুকটা ওপেন করে এর সিক্রেট মেথডস দেখতে শুরু করে। তার সামনে তখন 7 স্টোন স্ল্যাবস ভেসে ওঠে। সেগুলোর ওপর লেখা মেথডস পড়েই সে বুঝে যায় ফার্স্ট মেথড সে আগেই প্র্যাকটিস করে ফেলেছে। এই মেথডের কারণেই সে পেয়েছে গোল্ডেন আসুরা বডি, যেটা সে স্কাল অ্যাবজর্ব করার পর অর্জন করেছে। এটা বুঝে সে স্ল্যাবসগুলো আবার রেখে দেয়। এরপর তার সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যায়। ওই পেজে লেখা ছিল একটা মাত্র মার্শাল আর্ট মেথড। মেথডটা পড়ে সে বলে, এটা প্র্যাকটিস করলে আমার কাল্টিভেশন ইমপ্রুভ হবে। ওই নোট অনুযায়ী ইয়াং কাইকে একে একে এই স্ল্যাবস কমপ্লিট করতে হবে, তবেই সে নতুন নতুন টেকনিক্স পাবে আর নিজের মার্শাল আর্ট আরও এনহ্যান্স করতে পারবে। এই মুহূর্তে নোট পড়ে সে বুঝতে পারে এই মেথডটাই সে ইতিমধ্যেই প্র্যাকটিস করছে, কিন্তু এই টেকনিক ইউজ করার রুলস ছিল ভীষণ অদ্ভুত। প্রতিদিন সূর্য ওঠার পর আধা ঘন্টা পর্যন্ত তাকে এই মেথড প্র্যাকটিস করতেই হবে, তবেই সে এর আসল রেজাল্ট পাবে। রুলসগুলো পড়ে ইয়াংকাই বলে, এটা তো ভীষণ স্ট্রিক্ট। ততক্ষণে সকাল হয়ে যায়, সূর্য উঠে আসে। সে বুঝে যায় এখনই প্র্যাকটিস স্টার্ট করতে হবে, আর এরপর সে পুরো মনোযোগ দিয়ে প্র্যাকটিস শুরু করে দেয়। কিছুক্ষণ প্র্যাকটিস করার পর যখন সে নিজের স্পিরিচুয়াল পাওয়ার চেক করে, সে দেখতে পায় সে যা সামান্য ইনক্রিজ হয়েছে। আর যখনই সে নিজের অ্যাট্যাক্স থ্রো করে, সে আগের চেয়ে অনেক ভালো রেজাল্ট দেখতে পায়। অ্যাট্যাক্স খুব বেশি না হলেও ক্লিয়ারভাবে ইমপ্রুভ হয়েছে। এই ফলাফল দেখে সে ভীষণ খুশি হয়ে যায়। হঠাৎ করেই ইয়াংকাই অনুভব করে যেন কেউ তাকে অবজার্ভ করছে। এই মুহূর্তে সে পুরোপুরি শিওর ছিল না, কিন্তু সে জানে যে যদি কেউ তার বডিতে থাকা এই সাডেন চেঞ্জেস দেখে নেয়, তবে সে বুঝে যাবে যে আমাদের ইয়াংকাইয়ের কাছে কোনো সিক্রেট ট্রেজার আছে। তাই তাকে এখন আগের চেয়েও অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে। ঠিক তখনই জোরে স্যাক্টের ঘণ্টি বেজে ওঠে, যা শুনে ইয়াংকাই বুঝতে পারে যে এখন তাকে গিয়ে পরিষ্কার করার কাজ করতে হবে, যার জন্য সে অলরেডি লেট হয়ে গেছে।
সে খুব দ্রুত সেখান থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছিল, কিন্তু তখনই তার পেছনে একজনের পায়ের আওয়াজ পাওয়া যায়। তার মানে কারো কি সত্যিই তার উপর সন্দেহ হয়েছে? এরপর ইয়াং কাই নিজের মনে শান্তভাবে সাফাইয়ের কাজে ব্যস্ত ছিল। দূর থেকে সেই মেয়েটি একটি গাছের উপর থেকে তাকে দেখছিল আর মনে মনে বলছিল, কাল তো ও খুব বাজেভাবে ইনজার্ড ছিল না, তাহলে আজও এত সুন্দর আর সুস্থভাবে কাজ কি করে করতে পারছে। তবুও এটা দেখে তার ভালো লাগে যে চলো অন্তত সে নিজের কাজে তো ফিরেছে। কিন্তু হঠাৎ করেই এক লোক নিজের ঠেলাগাড়ির ব্যালেন্স হারিয়ে খুব দ্রুত নিচের দিকে আসতে শুরু করে। এটা দেখে সেই মেয়েটি এবং ইয়াংকাই দুজনেই খুব ভয় পেয়ে যায়, কারণ ইয়াংকাই ঠিক সেই গাড়ির পথেই দাঁড়িয়েছিল। সামান্য এদিক ওদিক হলেই তার সাথে বড়সড় ধাক্কা লেগে যেত। কিন্তু সেই ঠেলাগাড়ি ধাক্কা দেওয়ার আগে ইয়াংকাই নিজের পাওয়ারের সাহায্যে ওটাকে ব্লক করে দেয়। ফলে সেই লোকটির গাড়ি উল্টে যায়, কিন্তু কারোর কোনো চোট লাগে না। এটি দেখার পর ইয়াংকাই কিছুটা রিল্যাক্স হয়। যার সাথে আমাদের ইয়াংয়ের ধাক্কা লাগার কথা ছিল সে খুব ভয় পেয়ে যায়, ভেবেছিল হয়তো সে ইয়াংকে মেরেই ফেলেছে, কারণ সবার কাছে তো ইয়াং অনেক বেশি উইক ছিল। সে তাকে ভালো করে চেক করতে শুরু করে, পাছে তার ধাক্কায় ইয়াংয়ের হাড়গোড় না ভেঙে যায়। ওদিকে ইয়াংকে একদম ঠিক দেখে সেই মেয়েটিও অবাক হয়ে ভাবছিল, এত বড় গাড়ির সাথে ধাক্কা খাওয়ার পরেও ইয়াংয়ের গায়ে সামান্য আঁচড় পর্যন্ত লাগলো না। এটা তো অনেক অদ্ভুত, কারণ ও তো প্রচণ্ড উইক ছিল। সে আরও বেশি অবাক হয়ে যায় এটা ভেবে যে ইয়াংকাই, যে গত 3 বছরে কোনো ব্রেক থ্রু করতে পারেনি, সে কি তবে এক রাতেই ব্রেক থ্রু করে ফেলল। এদিকে সেই মোটা লোকটির যেন কোনো সন্দেহ না হয়, তাই ইয়াং তার সামনে এমনভাবে বিহেভ করতে থাকে যেন সে খুব জোরে চোট পেয়েছে। সেই লোকটি তার জিনিসপত্র তুলতে তুলতে বলছিল, এখন তো আমি লেট হয়ে যাব, মিস্টার ম্যাং আমায় খুব বকবেন। মিস্টার ম্যাংয়ের নাম শুনে ইয়াং খুব অবাক হয়ে জিজ্ঞেস করে, ইনি কি সেই একই মিস্টার ম্যাং যিনি কন্ট্রিবিউশন হলে বসেন? সেই লোকটি ইয়াংয়ের ওপর বিরক্ত হয়ে বলে, তাছাড়া আমাদের এই স্কুলে আর কোনো বুড়ো ম্যাং নামের কেউ আছে নাকি? এমনিতেও এটা বছরের শেষ সময় যখন তাকে স্টুডেন্টদের কন্ট্রিবিউশন দিতে হবে, তাই তিনি খুব বিজি আছেন। যদি তিনি জানতে পারেন আমি লেট হয়েছি তবে আমার আর রক্ষে নেই। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। সে চলে যাবার পর ইয়াং ভাবতে থাকে যে তাকেও হলে গিয়ে নিজের কন্ট্রিবিউশন নিতে হবে। এরপর আমাদের কন্ট্রিবিউশন হলের সিন দেখানো হয়। এই মিস্টার ম্যাং তো 1 নম্বরের লম্পট স্বভাবের মানুষ ছিলেন। তিনি মেয়েদের সাথে খুব পোলাইটলি বিহেভ করতেন আর তাদের কন্ট্রিবিউশন দিয়ে বলতেন, তোমরা দেখতে খুব সুন্দরী, এখানে আসতেই থেকো। আর তারপর তারা যাওয়ার সময় লালসা ভরা চোখে তাদের চালচলন নোটিস করছিলেন। এসব করে তিনি বেশ এনজয়মেন্ট পাচ্ছিলেন। কিন্তু তখনই তার সামনে অন্য একজন স্টুডেন্ট এসে উপস্থিত হয় এবং তার সেই মজা মাটি করে দেয়। মিস্টার ম্যাংয়ের সেই ছেলের ওপর ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু ছেলেটি একজন সিনিয়র স্টুডেন্ট হবার কারণে তিনি তাকে মুখে বেশি কিছু বলতে পারছিলেন না। ওর অ্যাটিটিউড দেখে তো মনে হচ্ছিল এই ছেলেটা 1 নম্বরের অ্যারোগেন্ট। সেই ছেলেটা যখন ফিরে যাচ্ছিল তখন রাস্তার অন্য দিক থেকে ইয়াংকাই আসছিল। তখনই ওই লোকটার পার্স নিচে পড়ে যায়, যেটাকে আমাদের ইয়াং আটকে যায়। কিন্তু এই লোকটার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। সে তার হাত ধরে বলে, একজন ট্রায়াল স্টুডেন্ট হয়েও তোমার সাহস কি করে হলো নিজের সিনিয়রের টাকা লুট করার? ইয়াং তাকে বলছিল যে ব্রাদার, হয়তো আপনার কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি এই টাকা চুরি করিনি, বরং এটা তো নিচে পড়ে গিয়েছিল, আমি তো ওটা আপনাকে ফেরত দিচ্ছিলাম। কিন্তু ওই অ্যারোগেন্ট মানুষটা কিছুই শোনে না। সেই জ্যাংকে বলে, আমার সামনে নীল ডাউন হয়ে মাফি চাও, কি জানি হয়তো আমি তোমাকে মাফ করে দিই, যাতে তোমার বেশি বদনাম না হয়। ইয়াং এটা শুনে অনেক বেশি রেগে যায়। সে আঙ্গুল উঁচিয়ে বলছিল, আমাকে হিউমিলিয়েট করার চেষ্টা করছো? অন্যদিকে ওই লোকটা বিরক্ত হয়ে বলে, তোমার সাহস কি করে হলো এমন কথা বলার? আমি তো তোমাকে তোমার ভুল স্বীকার করতে বলছিলাম, আর তুমি আমার সাথে উঁচু গলায় কথা বলছো। মনে হচ্ছে তোমাকে এই সেক্টরের সিক্রেট টেকনিক দেখাতেই হবে। তুমি জানো না আমি কতটা পাওয়ারফুল। এটা বলার পর সে ফাইটের জন্য রেডি হয়ে যায়। এখানে ইয়াংও বুঝতে পেরেছিল যে এখন তাকে লড়তেই হবে।
কিন্তু এই সিনিয়রের অ্যাটাক করার আগেই কেউ তার পায়ে জোরে পাথর মারে, যার ফলে সে নীল ডাউন হয়ে যায়। ওকে এই অবস্থায় দেখে ইয়াং অবাক হয়ে গিয়েছিল। সে বলে, আমাদের সেক্টের সিক্রেট টেকনিক কি তবে নীল ডাউন হওয়া? অন্যদিকে ওই সিনিয়র নিজেও বুঝতে পারছিল না যে সে হঠাৎ এমন পজিশনে বসে পড়ল কিভাবে। এখন তো সে পুনরায় দাঁড়াতেও পারছিল না। ইয়াংয়ের মনে হচ্ছিল যে নির্ঘাতের মাথা খারাপ হয়ে গেছে যে এরকম কাজ করছে। ওই সিনিয়রের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তার মনে হচ্ছিল যে মিস্টার ম্যাং হয়তো আমাদের ইয়াংকে প্রোটেক্ট করছেন। তাই সে চিৎকার করে বলে, মিস্টার ম্যাং, শেষমেশ আপনার সাহস কি করে হলো এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে প্রোটেক্ট করার? যেখানে আমি একজন থার্ড ইয়ারের স্টুডেন্ট, আপনি তাও আমাকে প্রোটেক্ট করলেন না, অথচ আমি এখানে সবচেয়ে বেশি ফিস দিই। ইয়াং এটা শুনে অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছিল যে সত্যিই কি মিস্টার ম্যাং তাকে হেল্প করেছেন। অন্যদিকে বেচারা সিনিয়র কোনো মতে নিজেকে সামলে ল্যাংচাতে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় সে ইয়াংকে হুমকি দিতে ভুলল না, তোকে তো আমি দেখে নেব। ওই সিনিয়র চলে যাওয়ার পর আমাদের ইয়াং তাড়াতাড়ি কন্ট্রিবিউশন হলের ভেতরে যায়। সেখানে গিয়ে দেখে যে মিস্টার ম্যাং একদম আয়েশ করে ঘুমোচ্ছেন। সে তাকে জাগিয়ে দিয়ে বলে, মিস্টার ম্যাং, বেশি অ্যাক্টিং করার দরকার নেই। আমি জানি আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মিস্টার ম্যাং বলেন, থ্যাংক ইউ বলে কোনো লাভ নেই। যদি তোমার সাহস থাকে তবে আমাকে ওয়ানহুয়া টাওয়ার নিয়ে চলো। আসলে ওটা এমন একটা প্লেস যেখানে মেয়েরা থাকে। এটা শুনে আমাদের ইয়াং বলে, আপনি কি আপনার এই বুড়ো হাড় নিয়ে ওখানে মজা করতে পারবেন? এটা শুনে তিনি রেগে যান। ইয়াং তখন বলে, রিল্যাক্স, আমি আপনাকে নিয়ে যাব। একবার আমার টাকা সেভ হয়ে যাক, তারপর আমি আপনাকে অবশ্যই নিয়ে যাব। মিস্টার ম্যাং বলেন, বাচ্চা, তুমি যত টাকা পাও না, যদি আজ থেকে জমানো শুরু করো, তবুও আমার মরার 100 বছর পার হয়ে যাবে, কিন্তু তোমার টাকা জমা হবে না। ইয়াং ওনার কথা শুনে বলে, কেমন কথা বলছেন? আপনি যদি এমনটাই ভাবেন তবে তো কোনোদিন যেতে পারবেন না। এমনিও তো আমার স্যালারি বাড়তে চলেছে। কিন্তু মিস্টার ম্যাং তাকে জানান যে না, কন্ট্রিবিউশন হলের রুল অনুযায়ী তুমি মাত্র 10 সিলভার কয়েন্স পাবে, যেটা তিনি তাকে দিয়ে দেন, এবং সাথে 5 সিলভার কয়েন্স এক্সট্রা দেন, কারণ সে লিংশিয়াও টাওয়ারে থাকছে না। মিস্টার ম্যাং তাকে বলেন, ছেলে, এত কিছু করার পরেও তোমার টাকা এনাফ নয়, তাই ঠিকঠাক খাওয়া দাওয়া করো যাতে তোমার কাল্টিভেশন ইনক্রিজ হয় আর তোমাকে আবার লিংশিয়াও টাওয়ারে ফিরিয়ে নেওয়া হয়। এটা শুনে ইয়াং বলে, সেটা চিন্তা আপনি করবেন না। আচ্ছা, আমাকে এটা বলুন, আপনি কি কন্ট্রিবিউশন হলের রুল নিয়ে আমাকে মিথ্যে বলছেন না তো? মিস্টার ম্যাং বলেন, আমি তোমাকে মিথ্যে কেন বলবো? তুমি যত টাকা পাও ঠিক ততটাই দিয়েছি। ইয়াং তাকে টিজ করে বলছিল, এর আগেও আপনি আমার সাথে 2 বার মিথ্যে বলেছেন, কি জানি হয়তো এবারও আপনি আমার টাকা খেয়ে নিচ্ছেন। এটা শুনে মিস্টার ম্যাং রেগে যাওয়ার অ্যাক্টিং করে তাকে জুতো ছুঁড়ে মারতে যান, কিন্তু তার আগেই ইয়াং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পথে তার দেখা হয় সেই মাস্কড গার্লের সাথে। তাকে দেখে সে অপলক তাকিয়ে থাকে, কিন্তু জুতোর মার খাওয়ার ভয়ে সে দ্রুত সেখান থেকে চলে যায়। সেই জুতোটা ওই মেয়েটি ক্যাচ করে নেয়। সে জানত যে মিস্টার ম্যাং চুপি চুপি ইয়াংকে হেল্প করেন। মিস্টার ম্যাং ওই ছেলেটাকে এই জন্য হেল্প করতেন কারণ পুরো সেক্টে এমন কেউ ছিল না যে তার সাথে দেয়। সবাই তাকে দুর্বল ভেবে বুলি করত এবং তার সুযোগ নিত। সেই একই কথা ওই মাস্কড গার্লও তার সম্পর্কে ভাবে। এরপর লিংশিও মার্কেটের সিন দেখানো হয়, যেখানে একটি খাবারের দোকানে একজন লোক বস্তা রাখতে গিয়ে নিচে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই ইয়াং গিয়ে এক হাত দিয়ে সেই হেভি বস্তাটা ধরে ফেলে এবং অন্য হাত দিয়ে লোকটাকে পড়ে যাওয়া থেকে বাঁচায়। এটা দেখে সেই শপকিপারের ফ্যামিলি মেম্বার্স অনেক খুশি হয়ে যায়। ইয়াং এক হাত দিয়ে সেই ভারী বস্তাটাকে জায়গা মতো রেখে দিয়েছিল। সে মূলত এখান থেকে কিছু জিনিসপত্র কিনতে এসেছিল। জিনিস কেনার সময় তারা ইয়াংকে রিকোয়েস্ট করে যাতে সে আজ রাতে তাদের ওখানেই খেয়ে যায়, কিন্তু সে মানা করে দেয়। তবে সেই চালের বস্তাটা তার কাছে অনেক হেভি মনে হচ্ছিল। পরে জানা যায় যে এটা আসলে শপকিপারের মেয়ের কাজ। সে জানত যে ইয়াং কতটা গরিব,
তাই নিজের বাবাকে হেল্প করার খাতিরে সে তাকে এক্সট্রা চাল দিয়ে দিয়েছিল। ইয়াং তাদের বারণ করছিল এটা বলে যে এর কোনো দরকার নেই, আমি অল্পতেই চালিয়ে নিতে পারি, কিন্তু তারা থ্যাংক ইউ হিসেবে তাকে একটু বেশি চাল দিতে রাজি ছিল। তাদের দুজনের কথার মাঝে ওখানে এক থার্ড পার্সন চলে আসে, যে রেগে গিয়ে ওই শপকিপারকে বলছিল, তোমার চাল একদম বাজে, আমার তো মনে হয় তুমি পয়জনাস জিনিস বিক্রি করো। ওই লোকটা এটা শুনে ঘাবড়ে যায়। এদিকে এই মোটু লোকটা বলে, আমার ভাইকে দেখো, আগেও কতটা স্বাস্থ্যবান ছিল, তারপর সে নিজেই তাকে কনুই দিয়ে আঘাত করে জখম করে দেয় এবং বলে, এখন দেখো তোমার খাবার খাওয়ার পর ওর অবস্থা, ও তো মরেই যাবে। এমনটা বলে সে আশেপাশে অনেক লোক জড়ো করে ফেলে। ওই মোটা লোকটা শপকিপারকে মারার জন্য এগিয়ে আসছিল, কিন্তু তখনই আমাদের ইয়াং মাঝখানে চলে আসে, যাকে দেখে ঘাবড়ে গিয়ে ওই মোটা লোকটা নিচে পড়ে যায় এবং তার পকেট থেকে টাকার একটি থলি বেরিয়ে আসে। এই টাকার থলিটা ইয়াংয়ের কাছে খুব চেনা মনে হচ্ছিল। এখানে শপকিপার ওই মোটা লোকটাকে ঝামেলা করতে বারণ করে, বোঝায় যে তার চালে কোনো সমস্যা নেই, কিন্তু সে মানতেই নারাজ। শপকিপার নিজের রেপুটেশন বাঁচানোর জন্য বলে যে যদি আপনার ভাই আমার চাল খেয়ে অসুস্থ হয়ে থাকে তবে আমি মেডিকেলের সব খরচ দিয়ে দেব। কিন্তু তারা দুজন রেগে গিয়ে বলে, তুমি কি আমাদের ভিখারি ভেবেছ? আমরা কি এসব টাকার জন্য করছি? আমরা তো চাই তোমার দোকান বন্ধ হোক, কারণ তুমি ফালতু মাল বিক্রি করছো। এখন তো ইয়াং অনেক বেশি সিরিয়াস হয়ে ভাবছিল যে এই লোকগুলোর যদি টাকা না লাগে তবে এদের আসলে কি চাই। তখনই ওখানে সেই অ্যারোগ্যান্ট সিনিয়রও আপিয়ার হয়, যে এমন ভাব দেখায় যেন সে শপকিপারকে হেল্প করতে এসেছে। সেই পার্সন নিজের দিক থেকে তো অনেক কুল এন্ট্রি নিয়েছিল, কিন্তু ওটা মোটেও কুল ছিল না। অন্যদিকে ওই দুই নমুনা ওকে দেখে ভয় পাওয়ার অ্যাক্টিং শুরু করে। এই সিনিয়রকে দেখার পর ইয়াংয়ের মনে পড়ে যায় যে আসলে সে ওই টাকার থলিটা কোথায় দেখেছিল। সে বুঝে যায় যে এই চামচাদের টাকা দেওয়ার পেছনে আর কেউ নেই, বরং এই সিনিয়রই আছে। আমরা জানতে পারি যে এই সিনিয়র আসলে শপকিপারের মেয়েকে পছন্দ করে, যে ওকে দেখে লুকিয়েছিল। আপাতত সে এখানে হিরো সেজে এই দুই চামচাকে ভয় দেখানোর চেষ্টা করছিল, যেটা দেখার পর ইয়াং বলে, আগে চেক করিনি যে আসলে এই ম্যাটারে ওর কতটুকু হাত আছে, তারপর ওর সাথে হিসেব ঝুঁকিয়ে দেব। এটা বলে সে ওর নোটঙ্কি একদম মন দিয়ে অবজার্ভ করতে শুরু করে। ওই দুই বদমাশ সেই সিনিয়র সুমোকে ওখানে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে সুমো সেখানকার সেভিয়ার সেজে সবাইকে প্রোটেক্ট করার কথা বলছিল। ওই দুই চামচাকে ভয় পেতে দেখে সুমো তাদের বলে, তোমাদের দুজনকে তো বেশ হৃষ্টপুষ্ট দেখাচ্ছে, তবে তোমাদের পয়জন কে দিল? এখন এটা দেখার পর ওই মোটা লোকটা তার ভাইকে বলছিল, তাড়াতাড়ি অ্যাক্টিং করো। নিজের বড় ভাইয়ের ইশারা পেয়ে সেই পাতলু লোকটা অ্যাক্টিং করতে শুরু করে যেন তার অনেক বেশি পেন হচ্ছে, তার শরীর অনেক বেশি খারাপ। এরপর এই ফেক অ্যাক্টিং দেখিয়ে সেই মোটু বলে, দেখলেন তো আমার ভাই কতটা অসুস্থ, তবুও আমি ওর জীবন বিপদে ফেলে ওকে দোকানে নিয়ে এসেছি, যাতে আমাদের সাথে যা হয়েছে তা আর কারো সাথে না হয়। আমি এই ইভিল বসের ইভিল কীর্তিকলাপ সবাইকে দেখাতে চাই, যাতে ওর দোকান বন্ধ হয়ে যায়। এখন ওর এই কথা শুনে সেই সিনিয়র অনেক বেশি রেগে গিয়ে একটা পাম অ্যাটাক থ্রো করে। এই অ্যাটাকের কারণে সেই পাতলো লোকটা অনেকটা পিছিয়ে যায়, কিন্তু তবুও সে নিজেকে সামলে নেয় নিজের মার্শাল আর্ট মুভ ব্যবহার করে। ওর এই রিয়াকশন দেখে সেই সিনিয়র বলে, কমনীয় ব্যাপার, এত শরীর খারাপ হওয়া সত্ত্বেও তুমি আমার এই পাওয়ারফুল অ্যাটাক ব্লক করে দিলে, তার মানে তোমার মার্শাল আর্ট অনেক বেশি ভালো, তুমি আমাকে অনেক বেশি ইমপ্রেস করে দিলে। সিনিয়র সুমোর এই বিহেভিয়ার দেখে ওই দুজন যারা আগে থেকেই ভয় পাচ্ছিল তারা এখন আরও বেশি ভয় পেতে শুরু করে। অন্যদিকে সিনিয়র ওদের এই ভয়ের ফায়দা তুলে আরও একটা জবরদস্ত অ্যাটাক করে দেয়, যার ভরে সেই অ্যাটাকে হিট হয়ে ওরা দুজনেই দেওয়ালের সাথে ধাক্কা খায়। সুমোয়ের তো মনে হচ্ছিল যে এটা করে সে সবার নজরে হিরো হয়ে যাবে, আর এই জিনিসটা আমাদের হিরো ইয়াং নোটিস করে ফেলে। সে বলছিল, কি ঘষা মাজার ড্রামা যে হিরো খারাপ লোকেদের পিটিয়ে সবার সামনে হিরোইনকে বাঁচাচ্ছে। সে নিজের মনে ভাবছিল, কি দারুণ অ্যাক্টিং করেছে, এর জন্য তো ওকে ট্রফি দেওয়া উচিত। বেচারা শপকিপার আঙ্কেল তো এটাই ভাবছিলেন যে আমি এই সিনিয়রের এমন কে ভালো করেছি যে সে আমাকে হেল্প করছে, কিন্তু হয়তো তার মেয়ে বুঝে গিয়েছিল, তাই সে তার মমকে বলে, মম এখান থেকে চলো।
কিন্তু তার মম তাকে শান্ত করে দেয়, কারণ এখন ম্যাটার অনেক বেশি গরম হয়ে গিয়েছিল। এখন এদিকে এই দুই চামচে অনেক বেশি রাগের অ্যাক্টিং করে বলছিল, ছেলে, শেষমেশ তুমি কে? আমাদের ব্যাপারে মাথা ঘামানোর তুমি কে? তোমার সাহস কি করে হলো আমাদের উপর অ্যাটাক করার? সিনিয়র নিজেকে ইন্ট্রোডিউস করিয়ে বলছিল, আমি লিংশিয়াও প্যাভিলিয়নের একজন সিনিয়র, আমার নাম সুমো, আর তোমরা জানো আমি ওখানকার চিফ ডিসাইপলসদের মধ্যে একজন। আমার একটা ইশারায় তোমাদের অবস্থা খারাপ করে দিতে পারি। এখন লিংশিয়াও প্যাভিলিয়নের স্টুডেন্ট শোনার পর ওই দুজনের আচরণই বদলে যায়। তারা দুজনেই ওর সামনে নিচু হয়ে বলছিল, ব্রাদার, আমাদের ভুল হয়ে গেছে। যদি এই শপকিপার আপনার আত্মীয় হয় তবে আজ থেকে আমরা ওকে আর কখনো বিরক্ত করব না। এটা বলার পর তারা নিজেদের ভাগের কাজ ঠিকঠাকভাবে পালন করেছিল। তাদের কাজ শেষ হবার পর সিনিয়র সুমো তাদের চোখে ইশারা করে যে এবার এখান থেকে কাটো। ওরাও সেই ইশারা পেয়ে ওখান থেকে চুপচাপ বেরোনোর চেষ্টা করছিল।